চাপ কি বাড়ছে এবার রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনেরও। স্বপন কামিল্লা দত্তাবাদে সেই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনার ফাইল কি এবার নতুন করে খোলা হবে? গতকাল রাতভর তার নিউ টাউনের ফ্ল্যাটে তল্লাশি চালান বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, রাতভর যে তল্লাশি চললো তাতে কি পাওয়া গেল? গতকাল নিউ টাউনের যে ফ্ল্যাট রয়েছে প্রশান্ত বর্মনের যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে বিধাননগর কমিশনারেটের একটা টিম, তার মধ্যে বিধাননগর ডিডির টিম ছিল, ফরেন্সিক এক্সপার্ট ছিল এবং সাইবার ক্রাইমের টিমও ছিল। তারা এসে সেই বাড়ি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। এই বাড়িতেই কিন্তু ওই দত্তাবাদ থেকে অপহরণ করে স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন করা হয় এবং তার দেহ লোপাট করা হয়। এবং আমরা বারবার যেটা বলছি যে বারাসাত আদালতে যখন পুলিশ, বিধাননগর পুলিশ সাবমিশন করেছিল যে প্রশান্ত বর্মন এই কেসে কি মূল অভিযুক্ত এবং কেন মূল অভিযুক্ত, সেই সাবমিশনও তারা বলেছিল যে এই বাড়ির মধ্যেই কিন্তু প্রশান্ত বর্মন প্রাক্তন ভিডিও বেল্ট দিয়ে মেরে ওই নৃশংসভাবে ওই স্বর্ণ ব্যবসায়ীকে খুন করেন। এর পরবর্তী ক্ষেত্রে দেহ ডিসপোজ করার ক্ষেত্রেও তার একটা ভাইটাল রোল ছিল। এরপর সেই বাড়িতেই আবার পুলিশ আধিকারিকরা এলেন, তল্লাশি অভিযান চালালেন। এখনো পর্যন্ত তল্লাশিতে সিগনিফিকেন্ট কিছু পাওয়া গেছে বলেই পুলিশ সূত্রে খবর। কিন্তু প্রশান্ত বর্মন এই কেসে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা তাকে এই খুনের মামলায় মূল অভিযুক্ত হলেও তাকে ধরতে পারেননি। একটা ট্রাফিকের মামলায় তিনি অ্যারেস্ট হয়েছিলেন, পরে তার জামিন হয়ে যায়। যদিও বিধাননগর কমিশনারের সূত্রে খবর যে তারা সব রকমের চেষ্টা করছেন। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে আইনের আওতায় আনতে হবে ওই ভিডিওকে, সেই মোতাবেক কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে। ধন্যবাদ। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে কালীঘাটপন্থী তৃণমূল। শুধুমাত্র দৈনন্দিন কাজকর্মের জন্য ব্যবহার করা যাবে এই অ্যাকাউন্টগুলি। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করল আদালত। বিচারপতি সুব্রত তালুকদারের নজরদারিতে চলবে এই অ্যাকাউন্টগুলি। দুজন স্বীকৃত এবং অনুমোদিত স্বাক্ষরকারী ব্যক্তি স্পেশাল অফিসারের কাছে চেক জমা দেবেন। স্পেশাল অফিসার চেক দেখে স্বাক্ষর করলে তারপর সেই চেক ব্যাংকে জমা করা যাবে বলে নির্দেশ আদালতের। অন্য কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত। আর্থিক খরচও এই অ্যাকাউন্ট থেকে করা যাবে। তদন্ত চলবে, সব রকম সহযোগিতা করতে হবে নির্দেশ আদালতের। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পরবর্তী শুনানির দিন পেশ করতে হবে পুলিশকে বলে নির্দেশ দিয়েছে আদালত। এই অন্তর্বর্তী নির্দেশ 30শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। 21শে সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে জানিয়েছে আদালত। যে অর্ডারটা হলো, একজন স্পেশাল অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তিনি দায়িত্বে থাকবেন টু লুক ইনটু যে অ্যাকাউন্টের কি এক্সপেন্ডিচার হচ্ছে না হচ্ছে। অ্যাকাউন্টের যারা এই মুহূর্তের প্রেজেন্ট সিগনেটারি, তারা যদি তাদের মধ্যে থেকে দুজন যদি চেক পেশ করেন, সেই চেকটা পাস করবেন জাস্টিস তালুকদার। অ্যাজ পার যে এভিডেভিট দেওয়া হয়েছে, সেই এভিডেভিটের খরচার যে নিরিখ দেওয়া হয়েছে সেই বিষয়, এবং তার সাথে সাথে ডে টু ডে এক্সপেন্ডিচার, স্যালারি, লিগাল এক্সপেন্ডিচার ইত্যাদি বিষয়েও খরচা করতে পারবে রাজনীতি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি, যেখানে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু এবং তার ছেলে। বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি রয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে? দেখো, এই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে 186 পাতার পুরনিয়োগ দুর্নীতি মামলার প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং এই চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে দেওয়া হলো। শুধুমাত্র রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে এই চার্জশিট যে করা হয়েছে এমনটাই নয়। এই চার্জশিটে নাম রয়েছে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং তার সাথে সাথে প্রাক্তন আমলা পুর নগরায়ণ দপ্তরের জ্যোতিষ্মান চক্রবর্তী, এমনটাও জানা যাচ্ছে। এবং এই যে তিনজনের নামে এবং আরও দুটি সংস্থার নামেও এই চার্জশিট করা হয়েছে। মূলত যেটা 186 পাতার এই যে চার্জশিট, সেখানে যেটা অভিযোগ তোলা হয়েছে যে রাজ্য জুড়ে পুরো নিয়োগে দুর্নীতিতে প্রায় 250 কোটি টাকা নয়ছয় হয়েছে বলে তারা মনে করছেন। তার মধ্যে থেকে 20 কোটি টাকা আত্মসাৎ করেছে সুজিত বসু, এমনটাই তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তারা তদন্তে পাচ্ছেন, যেটা তারা আদালতে জানাচ্ছেন। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে সেখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে সুজিত বসু তিনি প্রায় 340 জনকে সুপারিশ করেছিলেন চাকরির জন্য। তার মধ্যে থেকে প্রায় 284 জন যারা নিয়োগপত্র হাতে পেয়েছিল, এবং এই যে নিয়োগ যারা হাতে পেয়েছিল টাকার বিনিময়ে সেই নিয়োগ পাওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে তথ্য প্রমাণ এবং বেশ কিছু
নথি সেগুলো চার্জশিটের মাধ্যমে জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নগর দায়রা আদালতে। অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট, আর সেই প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। আবির, ধন্যবাদ। বারুইপুর কাণ্ড আপনারা জানেন, ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত 4 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি একেবারে আশ্বাস দিয়েছিলেন যে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের গাড়ি ভাঙচুর, এমনকি গণপিটুনির ঘটনাতেও কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ধাপে ধাপে এই নিয়ে মোট 30 জনকে গ্রেফতার করল পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ধাপে ধাপে প্রথমে 18, তারপরে 8 এবং আরো 4 জনকে গ্রেফতার করলো পুলিশ। এরা কারা? এরা কি সকলেই স্থানীয়? এদের পরিচয় সম্পর্কে কিছু জানা যাচ্ছে? দেখো, জানি নাকি যে সূর্যপুর হাটের কাছ থেকে গতকাল রাত্রে আরো প্রায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সব মিলিয়ে 30 জন গ্রেফতার হয়েছে। তার আগের দিন রাত্রে 18 জনকেও গ্রেফতার করা হয়েছিল। এদেরকে গ্রেফতার করার নেপথ্যে যেটা কারণ, যে ঘটনার পর অর্থাৎ ধর্ষণ ও খুনের ঘটনার ঘটেছিল হচ্ছে এটা তোমার শনিবার দিনকে, এবং তার ঠিক পরপর সেটাকে কেন্দ্র করে অশান্তি হয় এবং ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবক, তাকে পিটিয়ে খুন করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর একদম কড়া যেটা বার্তা ছিল যে যারাই অশান্তির ঘটনার নেপথ্যে রয়েছে তাদেরকে ধরপাকড় করতে হবে, পুলিশকে ব্যবস্থা নিতে হবে, জিরো টলারেন্স এই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিতে হবে। এবং তারপরে আমরা দেখলাম যে সেই রাত্রে প্রথমে 18 জনকে এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো 12 জনকে ধরা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশের কাছে আরো কিন্তু এরকম প্রচুর এভিডেন্স রয়েছে, ডিজিটাল এভিডেন্স রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে হামলা করা, সেখান থেকে টেনে হিচড়ে তাকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া এবং তাকে মারধর করা এবং গণপিটুনিতে তাকে হত্যা করা। এবং এর পাশাপাশি আরো অশান্তির ঘটনাতে কিন্তু আরো একাধিক ব্যক্তির যোগসূত্র মিলেছে, তাদের শনাক্তকরণের কাজ চলছে। এবং পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে তারাই ধরপাকড়ের যে প্রসেস সেটা তারা চালাবেন এবং 30 জনকে আজকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে যাদেরকে নতুন করে ধরা হয়েছে 12 জন, তাদের কাছে বারুইপুর আদালতে তোলা হবে। অন্যদিকে ধর্ষণ ও খুনের ঘটনাতেও চতুর্থ যে ব্যক্তি, তাকে অ্যারেস্ট হিসেবে গতকালকে বিকেল বেলার দিকে শো করা হয়, সরকারিভাবে জানানো হয় যে কবির মোল্লা, সে ওই ঘটনার সাথে একদম সরাসরি যুক্ত রয়েছে এবং আজকে তাকেও কিন্তু একই রকমভাবে বারুইপুর আদালতে তোলা হবে। এবং গতকালকে আমরা দেখেছি যে অ্যাডিশনাল এসপি এবং আইজির তত্ত্বাবধানে এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মুখোমুখি বসিয়ে। আজকেও সকালবেলাতেও এই 3 জনকে একই রকমভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আজকে অন্য দিনের মতন যখন মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল আনন্দ সর্দার এবং একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ মোট গ্রেপ্তারির সংখ্যা হয়েছে 30। এদিকে বারুইপুর কাণ্ডে এনকাউন্টার তদন্ত নিয়েছে সিআইডি। বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয় নাবালিকা নির্যাতনে খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেছিল প্রভাস, পুলিশকে উদ্দেশ্য করে গুলি করে, পাল্টা আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় প্রভাসের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।